নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক। আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু করছি লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক। জানপুরের কাছাকাছি আসতে বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করতে লাগলো। জয়ন্ত এর আগে কখনো এই পথে আসেনি, তাছাড়া এই পথে আসার দরকার কখনো পড়তো না। গরুর গাড়িতে এলেই এই পথটা সে বিকেল বিকেল পার হয়ে যেত। বিকেলের দিকে এই পথে কোনো চিন্তা থাকে না, সমস্যাটা হয় সন্ধ্যের অন্ধকার নামার পর। আজ গরুর গাড়িটা আসার পথে এমনভাবে বিগড়ালো যে, বাবু, গাড়ির চাকা বোধহয় ভেঙে গেছে। এই গাড়ি নিয়ে আমি আর আপনাদের জানপুর পেরিয়ে বহরমবাটি পর্যন্ত যেতে পারবো না। এসব কি কথা বলছিস রে? দুপুর পেরিয়ে এসেছে, গরুর গাড়িতে গেলে না হয় তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু এখন আমি যাব কি করে? আমার সঙ্গে ফিরে চলুন গ্রামে, দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। যদি অন্য কোনো গরুর গাড়ি পাওয়া যায় তাহলে। এতটা পথ যেতে যেতেই তো বিকেল নেমে যাবে, সেখান থেকে গাড়ি নিয়ে আবার পৌঁছানো অনেকটা দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং একটা কাজ কর, বুঝলি, তুই গাড়িটাকে কোনো রকমের সারিয়ে এখান থেকে ফিরে যা। মুখুজ্জে মশাইকে বলবি কাল সকাল সকাল আমি আসতে পারবো না, ওই দিকের কাজ সেরে ফিরতে দেরি হবে। এখন তো বিকেল হয়ে গেছে, জানপুরের কাছে পৌঁছতে পৌঁছতেই আপনার সন্ধে হয়ে যাবে। সেখান থেকে রাতের বেলা কেউ হেঁটে হেঁটে যায় না। কি করবো বলতো, কাল সকালে যে ধান উঠবে, আমি ভোর ভোর পৌঁছতে না পারলে সমস্ত ব্যবস্থা করতে পারবো না। আর কাজ না হলে যে মুখুজ্জে মশাই এমন খারাপ মানুষ হয়ে যায়, সে কথা তুই ভালো করে জানিস। ভালোতে যেমন ভালো, খারাপে তেমন খারাপ। গারোয়ান একবার মাথা চুলকে নিল, তারপর বলল, আপনাকে একা ছাড়তে মন সরে না। একটা কাজ করি, গরুর গাড়ি এইখানে রাস্তার পাশেই থাক, এদিকে কেউ নেবে না। তাছাড়া আমার চেনা একটা বাড়ি আছে, তাকে বলে আসি। রাতের বেলা সে না হয় দেখে যাবে, চেষ্টা চরিত্র করে গাড়িটা নিয়ে বাড়িতে রেখে দেবে। আপনি আর আমি এই বেলা বেরিয়ে পড়ি। কথাটা জয়ন্তর কিন্তু বেশ মনে ধরল। একা একা জানপুরের রাস্তা পেরিয়ে যাবার সাহস তার নিজেরও নেই, সঙ্গে গারোয়ান থাকলে একটু সাহস পায়। তাছাড়া গারোয়ানের হাতে লাঠি রয়েছে, গাড়িতে নিয়ে ঘোরে, সঙ্গে হারিকেন আর লাঠি নিয়ে গেলে একটু ভালো। সেই ভেবেই ওরা বেরিয়েছিল। কিন্তু হেঁটে হেঁটে জানপুরের কাছে আসতে যে ঝুপ করেই অন্ধকার নেমে যাবে, সে কথা কে জানতো। জানপুরের রাস্তায় পা দিয়েছে যখন জয়ন্তর বুকটা ধড়ফড় করছে, তখন গারোয়ান বলল, রংপুর পেরিয়ে যেতে অনেকক্ষণ সময় লাগবে। আজ রাতে না হয় নাই গেলে। সমস্ত কথা বললে তিনি আর কিছু বলবেন না। ফিরে চলুন। জানপুরের রাস্তাটা সোজা চলে গেছে, দুপাশে ধানের জমি, আর একটু এগিয়ে গেলেই গ্রাম ঢুকবে। গ্রাম পেরিয়ে গেলে আবার একই অবস্থা। তারপরে আবার খানিকটা এগোতে পারলেই বহরমবাটি। মলয়পুর, জানপুর, বহরমবাটি, এই 3 গ্রাম এখানে পাশাপাশি। আশেপাশের সমস্ত গ্রামগুলো অনেক দূরে দূরে। কেন রে, ভয় পাচ্ছিস নাকি? তুই আমি একসঙ্গে আছি, লাঠি আছে, তাহলে ভয় কিসে রে? জানপুরের রাস্তায় যে কিসের ভয়, সে কথা তো কেউ বলতে পারে না। কিন্তু রাতের বেলা যারা এই পথে এসেছে, হয়তো হারিয়ে গেছে, আর না হলে ফিরে গেছে পাগল হয়ে। তাই তো বললাম। জয়ন্ত কথাটা জানে, কিন্তু তবুও তার ফিরে যেতে ইচ্ছা করছিল না। কাল যদি ধান তোলার ব্যাপারটা ভালোভাবে মিটিয়ে ফেলতে পারে, মুখুজ্জে মশাই অনেকগুলো টাকা দেবেন বলেছে। টাকাটাও প্রয়োজন। বহরমবাটিতে তার বাড়ির পেছনের মাটির দেওয়ালটা একেবারে ধসে পড়েছে। এখন বর্ষাতেই সব চিন্তা। মাথার উপর ঘরের চালটাও ভেঙে আসতে পারে যে সময়।
একবার ভেঙে পড়লে তারপরে সারাই করা খুব মুশকিল। এখন একবার দেওয়ালটা আর চালটাকে সারাই করে ফেলতে পারলে আবার কয়েক বছর নিশ্চিত। এসব কথা ভেবেই সে বিপদটাকে যেন গলায় জড়িয়ে নিল। তারপর বলল, যা থাকে কপালে, চল, চিন্তা করিস না। দারোয়ান লাঠি আর লণ্ঠন হাতে আগে আগে, তার পেছনে জয়ন্ত। জয়ন্তর হাতে একটা পুঁটলি মতো, তার মধ্যে কিছু টাকা রয়েছে, তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র। এগুলো মুখুজ্জে মশাইয়ের বাড়ি থেকে আনা হয়েছে। কাল ধান কাটলে মজুরদের পয়সা দিতে হবে। তারপরে খাতায় হিসেবপত্রের অনেক ব্যাপার। নিজেদের মতোই কথা বলতে বলতে ওরা এগোচ্ছিল। দুপাশের ধানের জমি পেরিয়ে গ্রামের কাছাকাছি চলে এসেছে। এমন সময় হঠাৎ করেই জয়ন্তর মনে হলো বেশ খানিকটা দূর থেকে কে যেন তাকে ডাকছে। কথাটা মনে করে ডান হাতে জমির দিকে তাকাতে দেখতে পেল সত্যি জমির কাছে দাঁড়িয়ে রয়েছে কে যেন। দুটো হাত তুলে তাকে ডেকে চলেছে। ওইদিকে দেখ, জমির ওইদিকে কে যেন হাত তুলে আমায় ডাকছে বলে মনে হচ্ছে না? দেখ, দেখতে পাচ্ছিস? গারোয়ান তাকালো, কিন্তু দেখতে পেল না। কিছু অন্ধকারে একটু ফিকে হয়ে এখন চাঁদের আলো দেখা যায়। সেই চাঁদের আলোতেও কোনো কিছু না দেখে সে একবার ভয় পাওয়া গলায় বলল, কারোর ডাকে সাড়া দেবেন না বাবু, সোজা চলুন। একবার সাড়া দিলেই কিন্তু বিপদ হতে পারে। আমি এখানকার কথা ভালোভাবে জানি না, তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা এমনই হবে। জয়ন্তর কিন্তু তা মনে হলো না। জমির দিক থেকে যে ডাকছে সে বোধহয় কোনো বিপদে পড়েছে। তার গলার স্বর শুনে তাই মনে হচ্ছে। জয়ন্ত, 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 বাঁচাও! তাড়াতাড়ি এসো, এখানে এসো। দেখো, দেখো কি হয়েছে। জয়ন্ত, এদিকে এসো। জয়ন্তর মনে হলো গলাটাও খুব চেনা, তাই সে দারোয়ানের কথায় পাত্তা না দিয়ে জমির দিকে এগিয়ে গেল। প্রায় পথ থেকে জমির কাছে চলে এসেছে। দারোয়ান হারিকেনটা নামিয়ে রেখে এক হাতে জয়ন্তকে প্রায় চাপড়ে ধরে পথের পাশ থেকে টেনে নিয়ে বলল, তাই কি করছেন বাবু? এইদিকে যাবেন না, ওদিকে জমি ঢাল হয়ে নেমে গেছে। একবার নিচে নামলে আর কিন্তু সহজে উঠতে পারা যাবে না। জয়ন্তর তখন সেদিকে খেয়াল নেই, কারণ জমির মধ্যে থেকে ভেসে আসা ডাকটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন যেন মনে হচ্ছে একজন নয়, বেশ কয়েকজন একসঙ্গে তাকে ডাকছে। জয়ন্ত চিৎকার করে সে ডাকের উত্তর দিল, এই তো আমি এখানে, আসি আসি, এক্ষুনি আসি। ব্যাস, সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড ধাক্কায় গারোয়ান ছিটকে গিয়ে পড়লো পথের মাঝখানে। হ্যারিকেনটা ভেঙে চুরমার। হ্যারিকেনের ভাঙা কাঁচ তার গায়ের মধ্যেও ফুটলো। কোনো রকমে সে উঠে বসতে বসতে দেখলো জয়ন্ত পাগলের মতো জমির দিকে নেমে দৌড়াচ্ছে। মাঝে মধ্যে আছাড় খেয়ে পড়ছে, কিন্তু সেই দিকে লক্ষ্য নেই। চাঁদের আলোয় জয়ন্তকে এমন ভাবে দৌড়াতে দেখি লাঠি হাতে উঠে চারদিক থেকে গাড়া যেন খিলখিল করে হেসে উঠল। আর তারপরেই একটা রক্ত জল করা মরণার্তনাদ শুনে সে আর কোনো দিকে না তাকিয়ে পেছন ঘুরে ছুটতে লাগলো মলয়পুরের দিকে। আজ সকালে তারানাথের বাড়িতে যাওয়ার জন্য বেরোবো বলে ঠিক করেছি। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টির মধ্যে কিশোরী না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তাই গিন্নির সঙ্গে বসে কথা বলছিলাম। বিয়ের এতগুলো দিন পরে গিন্নির সাথে আলোচনা করার মতন বিষয় খুব কমই থাকে। এমনই একটা কথা বলছিলাম, এমন সময় গিন্নি বলে উঠল, তোমাদের এই ঠাকুর মশাইয়ের কথা তো অনেক শুনেছি, একবার ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসো, না হলে একবার সময় করে আমায় নিয়ে চলো, ওনার সঙ্গে দেখা করে আসি।
যে লোকটার কথা তোমাদের মুখে মুখে প্রায় এতগুলো বছর ধরে শুনে চললাম, ওনাকে একবার নিজের চোখের দেখা দেখতে পাবো না, ব্যাপারটা কেমন না? তারানাথ বাড়ি ছেড়ে সহজে কোথাও যায় না, বুঝলে। কোনো সমস্যা না হলে ও সেখান থেকে বেরোতে চায়নি। আসলে বয়স হয়েছে তো, তাছাড়া মানুষটা অন্যরকম। এক সময় যে গ্রামের পথে পথে ঘুরে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছে, সেই মানুষটা ঘর কোনো হয়ে চুপ করে কেন বসে থাকে বলো তো? একবার ভাবতে পারছো ব্যাপারটা? তাহলে একদিন চলো, তোমার অফিসের ছুটি থাকলে তুমি, আমি আর কিশোরী মিলে তাকে দেখে আসি। এটা আমি ভেবেই রেখেছি। তাছাড়া তারানাথকে তোমার কথা বললে সে তোমায় নিয়ে যাওয়ার কথা বলে। তাছাড়া মানুষটার মধ্যে সত্যিই কিছু ক্ষমতা আছে, বুঝলে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব সে বলে দিতে পারে। তবে তাই নিয়ে কোনো অহংকার নেই। তাছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো কখনো নিজের বড়াই করার চেষ্টা করে না। এই তো সেবার কিশোরীর বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তারই এক পরিচিতের। তারা কি সহজেই তার সমস্যার সমাধান করে দিল। অথচ সেই লোকটি এই সমস্যা কিন্তু কিছু বিশ্বাস করে না। শেষ পর্যন্ত তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারানাথ কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করা একদম পছন্দ করে না। কথাটা বলতে বলতে নিজেই হেসে উঠলাম, গিন্নিও হাসছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। গিন্নি এগিয়ে দরজাটা খুলে দিল। কি ব্যাপার বৌঠান, এই বৃষ্টির দিনে দুজনে মিলে কি গল্প হচ্ছে? গল্প আর কি হবে ভাই, এই যে তোমাদের ঠাকুর মশাইয়ের কথাই বলছিলাম, একদিন ওনাকে দেখার বড়ই ইচ্ছে হয়েছে। সাবধান বৌঠান, এই ভুলটি কিন্তু করতেও যেও না, তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে রবিবারের সকালে দুজনের বদলে এরপর থেকে আমাদের তিনজনকে যেতে হবে। সংসার কিন্তু মাথায় উঠবে তখন। কিশোরী কথা শেষ করতে করতে বর্ষাতে জল ঝেড়ে সেটাকে দরজার এক পাশে রেখে ঢুকলো। কিশোরীর কথায় আমরা তিনজনে হেসে উঠেছিলাম। শুধু তার কথাগুলো নয়, কথা বলার ভঙ্গিটাও ছিল বড়ই হাস্যকর। বললাম, আকাশের অবস্থা দেখেছো? এমন সময় তারানাথের বাড়িতে যাব কি করে? বৃষ্টি একটু না কমলে তো বেরোনো যায় না। কাল রাত থেকে তো চলছিল, আমি ভাবলাম সকালে কমে যাবে, কিন্তু এই তো পুরো উল্টো, আরো বেড়ে গেছে। কিন্তু ঠাকুরমশাই বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি সব কিছুই আগে থেকেই তো জানতে পারেন। 6টা দিন অপেক্ষা করেছেন, আর একটা দিন একটু বেশি অপেক্ষা করলেও তার কিছুই হবে না। শোনো, তুমি বরং বসো, এক কাপ চা খাও, তারপর আস্তে আস্তে বেরোনো যাবে। তিনজনে চায়ের কাপ নিয়ে বসলাম। অনেকটা সময় কাটিয়ে চা এবং গল্প শেষ করলাম। যখন বাইরের বৃষ্টি একটু একটু করে কমতে শুরু করেছে, তখন আমরা বর্ষাতে নিয়েই বেরিয়ে পড়লাম। এমন বৃষ্টির সময় চান ছাড়া উপায় নেই। তাছাড়া কলকাতার রাস্তায় কয়েক ঘন্টা টানা বৃষ্টি হলেই জল জমতে শুরু করে। তার মধ্যে দিয়ে ট্রামে করে যখন মোটলেনের কাছে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম এলাকাটা প্রায় ফাঁকাই বলা চলে। দোকানগুলো খোলেনি। কিছু লোক এখানে ওখানে গাছের তলায় কিংবা পথে রয়েছে বটে, তবে তাদের কোনো যাওয়ার তাড়া নেই। একজন মানুষ থাকে যারা বৃষ্টিতে পথে ঘুরতেই ভালোবাসে। তারাও এই সময় ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এসব দেখার সময় আমাদের ছিল না। আমরা তাড়াতাড়ি হেঁটে গেলাম তারানাথের বাড়িতে। দেখি তার ঘরের দরজা বন্ধ। এমনটাই স্বাভাবিক। কিশোরী দরজায় গিয়ে ধাক্কা দিয়ে ডাকলো, তারানাথ তান্ত্রিক, বাড়িতে আছেন নাকি? কিশোরী মাঝে মাঝে তারানাথের সঙ্গে এমন মশকরা করে, কিন্তু আজ ভেতর থেকে তারানাথের সাড়া পাওয়া গেল না। আরেকবার ঘরে ধাক্কা দিলাম। তারপর ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। দরজার কাছে শব্দটা এসে থেমে গেল। কি তোমরা এলে তাহলে? এসো এসো,
দরজা খুলতে আমরা ঘরের ভেতরে ঢুকলাম। বারান্দায় এক পা দাঁড়িয়ে বর্ষাতিগুলো খুলে দরজার কাছে রেখে গামছা দিয়ে হাত পাটা আর মাথাটা ভালো করে মুছে নিয়ে যখন বিছানায় বসলাম, তখন দেখি তারানাথের গায়ে এই সময়ও একটা চাদর জড়িয়ে রাখা রয়েছে। আজ সকাল থেকে বাইরে বেরোনো হয়নি, একই বৃষ্টি